আইসিইউ কি? আইসিইউতে নার্সদের কোন ধরনের কাজ করতে হয় এবং আইসিইউর পরিবেশটা কেমন? সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আমার ফোকাসটা হচ্ছে মূলত যারা হচ্ছে স্টুডেন্ট এবং স্টুডেন্ট থেকে তারা পড়াশোনা শেষ করে মানে ইন্টার্নশিপটা শেষ করে তারা অনেকেই জবে ইন্টারেস্টেড এবং তারা চাচ্ছে আইসিইউতে কাজ করার জন্য। কিন্তু তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আইসিইউ জানি কেমন? আইসিইউতে জানি কী করতে হয়? তো তাদের জন্য হচ্ছে আমার জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও। এটা হচ্ছে অনেক ছোট, ছোট ভাই-বোনরা আমাকে কিছুদিন ধরে মেসেজ করতেছিল যে আইসিইউ সম্পর্কে একটা ভিডিও যেন বানাই। তো আজকের ভিডিওটা মূলত শুধু তাদের জন্য না, আমার সব ছোট ভাই-বোনদের জন্য যারা হচ্ছে আইসিইউতে কাজ করতে ইন্টারেস্টেড। তো প্রথমেই আমি বলব যে আইসিইউ মানে ইনটেনসিভ কেয়ার ইউনিট। আইসিইউর কাজগুলো হচ্ছে ডিপেন্ড করে কোন আইসিইউ। মানে আইসিইউর কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন হচ্ছে প্রথমে মানে প্রাথমিক পর্যায়ে যেটা আমরা ধরি, এটা হচ্ছে এইচডিইউ। দেন হচ্ছে আপনার মেডিকেল আইসিইউ, সার্জিক্যাল আইসিইউ, নিউরো আইসিইউ, দেন সিসিইউ, দেন সিটি আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ, দেন হচ্ছে নিউনেটাল আইসিইউ। মানে টোটাল ৮টা আইসিইউ আছে। তো এই ৮টা আইসিইউর মধ্যে মানে এটা চুজ করতে হবে যে আমি কোন ধরনের আইসিইউতে যাব। বা এগুলো হচ্ছে একটু ভালো মানসম্মত হসপিটালগুলোতে হচ্ছে এরকম আইসিইউগুলো ভাগ করা থাকে। আর আমাদের সরকারি হসপিটালে যদি বলি, একটা জেনারেল আইসিইউ থাকে আর একটা হচ্ছে বাচ্চাদের আইসিইউ থাকে। এই ২টা আইসিইউ হচ্ছে থাকে। তো আমরা যেহেতু পড়াশোনা শেষ করে আমরা প্রাইভেট জবটা করব, তাই আমি প্রাইভেটেরই একটু ধারণা দিচ্ছি। যেগুলো সচরাচর এখন একটু এস্টাবলিশড হসপিটালগুলো চলছে। তো এইচডিইউগুলো কিন্তু থাকেই মানে প্রাইভেট হসপিটালগুলোতে। এটা হচ্ছে হাই ডিপেন্সি ইউনিট। এখানে হচ্ছে রোগীদের যেমন সোডিয়ামটা কমে গেল কিংবা পটাশিয়াম কমে গেল, পেশেন্টের এখন যেকোনো সময় একটা খারাপ অবস্থায় চলে যেতে পারে। কিন্তু এই পেশেন্টটা যদি ওয়ার্ডে থাকে আমরা কিন্তু সেভাবে ক্লোজ মনিটর করতে পারবো না। সেই জন্য হচ্ছে এই পেশেন্টগুলোকে হচ্ছে এইচডিইউতে নিয়ে যাওয়া হয়, ক্লোজলি মনিটর করা হয়, প্লাস হচ্ছে ওই সাপ্লিমেন্টারি ইনজেকশন বা কারো হিমোগ্লোবিন কমে গেলে তাকে ব্লাড দেওয়া হয় বা তাদের যে কন্ডিশন সেটার উপর ডিপেন্ড করে যে কারো হচ্ছে স্যাচুরেশন ফল করলো, তাকে হচ্ছে এইচডিইউতে নিয়ে অবজারভেশনে রাখা হয়। যদি সেই পেশেন্ট হচ্ছে দেখা গেছে আরও স্যাচুরেশন ফল করে বা ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়, তখন পেশেন্টকে আবার এইচডিইউ থেকে মেডিকেল আইসিইউতে শিফট করতে হয়। তো এগুলো হচ্ছে স্তরভেদে। আর মেডিকেল আইসিইউটা হচ্ছে জেনারেল পেশেন্টদের জন্য সবচেয়ে খারাপ একটা জায়গা আমরা জানি। সেখানে অনেক ক্রিটিক্যাল পেশেন্টগুলো থাকে, স্ট্রোকে যাওয়া পেশেন্ট বা কোমায় চলে গেছে এরকম, বা রেসপিরেটরি ফেইলিউর, সেপ্টিসেমিয়া বা এই ধরনের পেশেন্টগুলো হচ্ছে মেডিকেল আইসিইউতে মূলত থাকে। তারপর হচ্ছে সার্জিক্যাল আইসিইউ। সার্জিক্যাল আইসিইউর পেশেন্টগুলো মূলত হচ্ছে সার্জারি হওয়ার পর বা সার্জিক্যাল রিলেটেড যে পেশেন্টের হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে খারাপ একটা অবস্থায় চলে গেছে বা কোনো একটা সার্জারি করার পর পেশেন্টকে এখন লাইফ সাপোর্ট লাগতেছে, এই ধরনের পেশেন্টগুলো হচ্ছে সার্জিক্যাল আইসিইউতে থাকে। নিউরো আইসিইউর পেশেন্টগুলো সাধারণত হচ্ছে স্ট্রোকের পেশেন্ট, দেন হচ্ছে ক্রেনিওটমি বা বিভিন্ন নিউরো সার্জারি অপারেশন হয়। এই অপারেশনগুলো হওয়ার আগে বা পরে যদি পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যায়, ক্রিটিক্যাল কোনো অবস্থায় চলে যায় বা বিটি শান্টের পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলো হচ্ছে নিউরো আইসিইউতে থাকে। এছাড়া হচ্ছে সিসিউতে হচ্ছে যেগুলো কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায় পেশেন্ট বা কোনো পেশেন্টের এমআই হয়, এই ধরনের পেশেন্টগুলো মূলত থাকে। এছাড়া হাই বিপি থাকে, সেই পেশেন্টগুলোকেও ক্লোজ মনিটরের জন্য সিসিউতে এনে মনিটর করা হয়। পরে ভালো হয়ে গেলে ওয়ার্ডে চলে যায় বা কোনো পেশেন্ট খারাপ হয়ে গেলে সিএবিজি করা লাগলে বা ওপেন হার্ট সার্জারি হলে সেই পেশেন্টগুলোকে আমরা হচ্ছে সিটি আইসিইউতে শিফট করি, কার্ডিওথোরাসিক ইন্টেনসিভ কেয়ারে। তো সেইখানে হচ্ছে আরেকটু ক্রিটিক্যাল পেশেন্ট, সেগুলো হচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্ট থাকে লাইফ সাপোর্টে, যেহেতু অপারেশনের পরে থাকে 24 আওয়ার্স পরে পেশেন্টের কন্ডিশন দেখে গ্র্যাজুয়ালি এগুলোকে এক্সট্রিবিউট করে, তারপরেও হচ্ছে ৩-৪ দিন থাকে, দেন হচ্ছে পেশেন্টগুলো ওয়ার্ডে শিফট হয়। এছাড়াও যে কোনো পেশেন্ট যদি ওয়ার্ড থেকে খারাপ হয়ে আসে, সেই পেশেন্টগুলো হচ্ছে আবার সিটি আইসিইউতেই থাকে।
এছাড়া আমার হচ্ছে নিউনেটাল আইসিইউ। নিউনেটাল আইসিইউ বলতে তো আমরা বুঝি যে জন্ম থেকে নিয়ে ২৮ দিন পর্যন্ত যে বাচ্চাগুলো মানে প্রিটার্ম বেবিগুলো থাকে বা অক্সিজেনের অভাব বা গ্রোথ ওইরকম হয় না, ওই বেবিগুলো হচ্ছে আমাদের নিউনেটাল আইসিইউতে থাকে এবং এগুলো খুবই ক্রিটিক্যাল। বাচ্চাদের ড্রপ মেনটেন করা, স্যালাইন, ক্যানোলা এই জিনিসগুলো। এছাড়া হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউ আছে, মানে তারপরে থেকে নিয়ে আর কি পেডিয়াট্রিকে যে বাচ্চাগুলো থাকে তাদের জন্য হচ্ছে আলাদা একটা আইসিইউ থাকে, পেডিয়াট্রিক আইসিইউ সেটাকে আমরা বলি। তো এখন কথা হচ্ছে আমি একজন নার্স হিসাবে আমি কোন আইসিইউটাকে বেশি চুজ করব। অনেকে হচ্ছে দেখা গেছে বাচ্চাদের নিয়ে কাজ করতে অনেক পছন্দ, তো সে হচ্ছে বাচ্চাদের মানে পেডিয়াট্রিক আইসিইউতে সে চাইলে করতে পারে। বা অনেকে আছে ইন্টার্নশিপ থেকে যে নিউবর্ন বেবি নিয়ে কাজ করতে সে খুব আগ্রহী, তাহলে সে নিউনেটাল আইসিইউতে জব নিতে পারে বা সিটি আইসিইউতে। অনেক সময় যে যেখানে সিলেক্ট হয় সেখানেই কাজগুলো করে। এখন আমাদের জানতে হবে যে কাজগুলো কী। আমরা যে আইসিইউতেই কাজ করি না কেন, আমাদের মূলত নার্সিং কেয়ারগুলো কিন্তু সব জায়গায় দিতে হয়। আমরা যদি জেনারেল ওয়ার্ডে করি সেখানে কিন্তু এতটা দিতে হয় না, কারণ পেশেন্টগুলো কনশাস থাকে, সচেতন থাকে, নিজে গোসল করতে পারে, খাইতে পারে, কোনটা খাবে না খাবে সে ডিসিশন নিতে পারে। কিন্তু আইসিইউর পেশেন্টগুলো কিন্তু এই জিনিসগুলো করতে পারে না, এবং আইসিইউতে একজন নার্স একা কখনোই হচ্ছে কোনো পেশেন্টকে স্বয়ংসম্পূর্ণভাবে কি সেবাটা দিতে পারবে না। তাই এখানে আইসিইউর কেয়ারটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। এখানে হচ্ছে আপনার যেমন একজন কনসালটেন্ট থাকবে, তেমনি হচ্ছে মেডিকেল অফিসার থাকবে, নার্স থাকবে। সেখানে একজন বায়োমেডিকেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ বিভিন্ন মেশিনারি জিনিস থাকে সেখানে, নষ্ট হয়ে গেলে তাদের সাথে সাথে সেটা ঠিক করতে হয়। তাছাড়া হচ্ছে আয়া, ক্লিনার এদের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ হচ্ছে আইসিইউতে যখন ইনফেকশন রেটটা বেড়ে যায় তখন হচ্ছে ক্লোজ করে ফগিং করতে হয়। সো ক্লিনারদেরও গুরুত্ব অনেক বেশি থাকে। তারপর হচ্ছে ডায়েটিশিয়ান। ডায়েটিশিয়ানে হচ্ছে এই পেশেন্টগুলো কিন্তু তাদের নিউট্রিশন বা ক্যালোরি কতটা দরকার সেটা হচ্ছে একজন ডায়েটিশিয়ান প্রপারলি হচ্ছে অ্যাসেস করে সেভাবেই রুগীদের খাবারটা দেয়। আমাদের কাজ হলো সেই খাবারটা রুগীকে নিশ্চিত করা যে সেই খাবারটা রুগী খেয়েছে। এছাড়াও হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু ফার্মাসিস্টও থাকে, তারা হচ্ছে ড্রাগের ব্যাপারটা দেখে ওষুধগুলো এনে দেওয়া বা কোন রোগের কোনটা লাগবে সেটা তারা এনে দেয়। নার্সরা শুধু টাইম মতো সেগুলো অ্যাডমিনিস্ট্রেট করে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে নার্সদের হচ্ছে কাজ আমাদের 2 হাতে করতে হয়, ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে চোখ, কান আর মাথার ব্রেন এটা হচ্ছে অলওয়েজ সজাগ রাখতে হয়। আমাদের হচ্ছে কান দিয়ে কি আপনি যেই কাজই করেন না কেন, কান দিয়ে শুনতে হবে আপনার কোন মনিটর অ্যালার্ম দিচ্ছে। ওইখানে কিন্তু মনিটরগুলো কোনো পেশেন্টের যদি বিপি ফল করে মনিটর অ্যালার্ম দিবে, কোনো পেশেন্টের যদি স্যাচুরেশন ফল করে সেটা অ্যালার্ম দিবে, কোনো পেশেন্টের হচ্ছে যদি হার্ট রেট বেশি বেড়ে যায় সেটাও অ্যালার্ম দেবে। সো যেই মেশিনের অ্যালার্মই দেখ না কেন, আপনি যত কাজই করেন না কেন, অবশ্যই আপনাকে ফার্স্ট ওই অ্যালার্মে যাইতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে পেশেন্টের কন্ডিশন কী, এবং যদি খারাপ হয় সেটার ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। সো আপনার কানটা খোলা রাখতে হবে, দেন চোখ দিয়ে আপনার দেখতে হবে প্রত্যেকটা পেশেন্টের মনিটর। আপনি এমন একটা জায়গায় দাঁড়ায় কাজ করতে হবে যে প্রত্যেকটা পেশেন্টের মনিটর আপনাকে দেখতে হবে ঘুরে ঘুরে, এবং একজন কাজ করলে আরেকজন কিন্তু বেডসাইডে থাকতে হবে। কারণ এরকম না যেখানে রেখে আমি চলে গেলাম অন্য কাজ করতে, এরকমটা করা যাবে না, কারণ এইখানে পেশেন্টগুলো এত খারাপ থাকে, এদেরকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করা যায় না। আর ব্রেনটা যে কারণে সজাগ রাখতে হয় যে পেশেন্টের যদি বিপি ফল করে সেজন্য যদি কোনো ড্রাগ চলতে থাকে, যে এই ড্রাগটা নর্মাল ডোজে চলতেছে বা 0.2-তে চলতেছে, সেটা বাড়ায় দেবে কিনা অবশ্যই ডক্টরকে ডেকে নিয়ে আসতে হবে, দেখাতে হবে। যদি বাড়ানো লাগে সেটা বাড়াতে হবে। বা পেশেন্টের স্যাচুরেশন কমে যাচ্ছে, আমি যে রেটে অক্সিজেন দিয়ে রাখতেছি সেটাতে তার কাভার হচ্ছে না, তাহলে সেটা অবশ্যই বাড়ায় দিতে হবে। তো আপনার ব্রেনের মধ্যে হচ্ছে সেই জাজমেন্টটা থাকতে হবে যে আমার পেশেন্টটা এখন খারাপ হয়ে যাচ্ছে, আমার কি করা উচিত। তো এই জিনিসগুলো, এই নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি আইসিইউতে কাজ করতে পারবেন না। অনেকেই দেখা গেছে আচ্ছা সে কাজ করতেছে তো করতেইছে, কিন্তু রুগী যে খারাপ হয়ে গেছে সেটা সে দেখে নাই। কিন্তু এই 1 মিনিটের জন্যই কিন্তু দেখা গেছে একটা রুগীকে আমরা বাঁচাতে পারলাম না, এরকম আফসোসও কিন্তু মাঝে মাঝে হয়।
তবে এই জন্য হচ্ছে আমাদের উচিত আরও বেশি সচেতন থাকা। আইসিইউতে কাজ করতে হলে পঞ্চ ইন্দ্রিয় নিয়ে কাজ করতে হবে, যে বুঝতে হবে একটা রুগীকে দেখেই কিন্তু বোঝা যায়। অনেক সময় পেশেন্টরা কিন্তু বলতে পারে না যে তার খারাপ লাগতেছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে তার কন্ডিশন দেখে যে সে মনে অস্বস্তিতে পড়েছে বা কোনো একটা অস্বস্তি ফিল করতেছে। আইসিইউতে যে জিনিসটা থাকে, প্রত্যেকটা পেশেন্টের বেডসাইডে হচ্ছে মনিটর দেওয়া থাকে। এই মনিটরে হচ্ছে পেশেন্টের লাইভ প্রেশার, মানে এখন আমার কত আছে সেটা এখন দেখাবে, 2 মিনিট পরে কত হলো সেটা 2 মিনিট পরে দেখাবে। যেরকম বিপি দেখাবে, পেশেন্টের অক্সিজেন লেভেল দেখাবে, হার্ট রেট দেখাবে, রেসপিরেশন রেট দেখাবে, টেম্পারেচার দেখাবে, ইভেন লাইভ ইসিজিটা পর্যন্ত দেখাবে। সাথে সাথে ইসিজি যদি কোনো চেঞ্জ আসে সেটাও কিন্তু মনিটরে শো করবে এবং অ্যালার্ম দেবে। সো আইসিইউতে যদি আমরা জব নিতে চাই তাহলে অবশ্যই আমাদের মনিটর সম্পর্কে ধারণা নিতে হবে। অনেকে আছে যে প্রথমবার, হ্যাঁ প্রথম তো থাকবেই না, কিন্তু আমাদের গিয়ে হচ্ছে প্রথমে মনিটরটা ভালো করে শিখতে হবে, এবং যে ইনফিউশন পাম্প, সিরিঞ্জ পাম্প, মানে আইসিইউতে ম্যাক্সিমাম পেশেন্টই হচ্ছে সিরিঞ্জ পাম্প পায়। আইসিইউর সিরিঞ্জ পাম্পগুলো হচ্ছে এমন যে 1 ml স্যালাইন বা কোনো ড্রাগ আপনি চাইলে 1 ঘন্টায় দিতে পারবেন। সো কীভাবে দিবেন সেটা আপনার জানতে হবে। কিংবা ইনফিউশন পাম্প, যে একটা ব্লাড আপনি 2 ঘন্টায় দিবেন, কত ড্রপে দিতে হবে বা কত ml দিবেন সেটা আপনি একবারে ফিক্সড করে দিলে ঠিক 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। তো এই মেশিনারি সম্পর্কেও কিন্তু আপনার জানতে হবে। তারপরে হচ্ছে এবিজি। আইসিইউতে কিন্তু এবিজিটা একদম অহরহ করতে হয়। এবিজি সম্পর্কেও জানতে হবে। আপনি আপনার পেশেন্টের হচ্ছে 2 ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করে দিতে হবে যেন পেশেন্টের বেসুর না হয়। এটা কিন্তু একজন নার্সকেই এনশিওর করতে হয়। আর কোনো পেশেন্টের যদি বেসুর হয় আইসিইউতে, এটা ধরে নেওয়া যায় যে এই নার্স, যে নার্স এডুকেটেড ছিল সে তার প্রপার কেয়ার নেয়নি। কারণ প্রপার কেয়ার নিলে একটা রোগীর 2 ঘন্টা পর পর যদি পজিশন চেঞ্জ করা হয়, এই রোগীর কখনোই বেসুর হবে না। এবং আমরা কিন্তু প্রাইভেটে মর্নিং কেয়ার নামে কেয়ার একটা দিই, যেটা হচ্ছে পেশেন্টকে হচ্ছে শরীরটা হালকা কুসুম গরম পানি দিয়ে মুছায় দেওয়া হয়, বা একটু গোসলের মতো হালকা স্যুপ বাদ দিয়ে শরীরটাকে পুরো ক্লিন করে দেওয়া হয়, হেড ওয়াশ করে দেওয়া হয়, পেশেন্টকে মাউথ কেয়ার দেওয়া হয়, মানে এভরিথিং করে দেওয়া হয়, যে একটা সুস্থ মানুষ যেভাবে তার ডেইলি লাইফ লিড করে আইসিইউতে ঠিক প্রত্যেকটা পেশেন্টেরই সেভাবে হচ্ছে আমাদেরকে কেয়ার দিতে হয়, এনশিওর করতে হয়। এবং কিছু কিছু পেশেন্টের দেখা গেছে মাউথ কেয়ার 2 বারও দিতে হয়, কারণ পেশেন্টের কন্ডিশনের উপর সেটা ডিপেন্ড করে। এছাড়া হচ্ছে আইসিইউর পেশেন্টগুলোর ইনভেস্টিগেশনগুলো এটা এরকম না যে আজকে পাঠাইছি আবার কালকে পাঠাবো। পেশেন্টের কন্ডিশন যদি খারাপ হয় আপনার কিছুক্ষণ পরে আবার টেস্টগুলো করতে হইতে পারে। তো 24 ঘন্টাই হচ্ছে আইসিইউর পরীক্ষা নিরীক্ষা হয়, এবং এছাড়া আইসিইউতে হচ্ছে কোনো দরকার হলে ইসিজি, তারপরে হচ্ছে এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এইগুলো হচ্ছে বেডসাইডেই করা যায় বা করার ব্যবস্থা সেগুলো থাকে আইসিইউতে। কোনো পেশেন্টের যদি আপনার অক্সিজেন কমে যায়, একজন নার্স হিসাবে আপনি কিন্তু বসে থাকতে পারবেন না। অবশ্যই আপনাকে দেখতে হবে যে পেশেন্টের একটু বাড়ায় দেওয়া কীরকম হয়, বা অনেক সময় দেখা গেছে একটা পেশেন্টে মাস্কে পাচ্ছে, সেখানে 6 লিটারও কাভার হচ্ছে না, আপনাকে অবশ্যই বাড়ায় দিতে হবে। 10 লিটারে দিলেন, কিন্তু তারপরে দেখছেন যে পেশেন্টকে কাভার করা যাচ্ছে না, মানে পেশেন্টটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টেই চলে যাচ্ছে, কিন্তু আমরা প্রথমে সেটা বুঝতে পারি না। কিন্তু সাথে সাথে হচ্ছে সবাইকে ডেকে বা কনসালটেন্ট বা যে মেডিকেল অফিসার থাকে তাদেরকে ডেকে যদি পেশেন্টকে লাইফ সাপোর্ট দিতে হয় ইমিডিয়েট সেটা করতে হবে। তবে আমার কথা হচ্ছে আপনাদের কিন্তু সেই নলেজটা থাকতে হবে যে আমার পেশেন্টটা এখন খারাপের দিকে চলে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আপনার শিখতে হবে। আপনি হচ্ছে বাহির থেকে শিখে একবারে যেতে পারবেন না। আমার মনে হয় যে আইসিইউতে ফার্স্ট যারা জব নেয় তাদেরকে যদি টাকা ছাড়াও নেয়, আমার মনে হয় তাদের যাওয়া উচিত। যে আইসিইউতে এত কাজ শেখা যায়, মানে আমার কাছে সবসময় এই জায়গাটায় ইন্টারেস্টিং লাগে। আমি যখনই সুযোগ পাইছি আমি কিন্তু তখনই আইসিইউতে কাজ করছি। আমি করোনার সময় 1 বছর আইসিইউতে কাজ করছি। এছাড়াও আমার প্রাইভেট জবের সময় আমি হচ্ছে সিটি আইসিইউতে কাজ করছি। আর অন্যান্য আইসিইউগুলোতেও করা হয়েছে অল্প অল্প সময় করে। তো যার কারণে হচ্ছে ওভারঅল আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি।
আইসিইউর বেডগুলো কিন্তু আমাদের নরমাল যে ওয়ার্ডের বেডগুলো থাকে ওরকম বেড থাকে না। আইসিইউর বেডগুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকে, একটু কস্টলি রেটের। যেন এই বেডগুলো মাথার দিকে উঁচা করা যায়, পায়ের দিকে উঁচা করা যায়, সাইড রেলগুলো থাকে, কারণ এছাড়া হলে এই রোগীগুলোকে মেনটেন করা সম্ভব হবে না। আইসিইউতে হচ্ছে ইনফেকশনের ব্যাপারে ওনারা কিন্তু সচেতন। আমরা দেখবেন যে নর্মাল কোনো পার্সন যদি আইসিইউতে যেতে চায় বা আমি একজন নার্স হয়ে যদি যেতে চাই, ওনারা কিন্তু আমাদেরকে যেতে দেয় না। প্রথমে একটা দরজা আটকানো থাকে, কারণ ওনাদের রুগীগুলো অনেক খারাপ থাকে। বাইরের আমরা যদি কোনো জার্ম নিয়ে যাই এবং সেটা যদি রুগীতে যায়, সেটা কিন্তু রুগীর জন্য খুবই ক্ষতিকর, কারণ রুগী এমনিই দুর্বল। সে যদি আরও একটা বাহির থেকে ফরেন বডি তাকে অ্যাটাক করে, তাকে সার্ভাইভ করা খুব কঠিন। এজন্য আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে আগে আমাদের ড্রেসটা চেঞ্জ করে নেই। আইসিইউতে যে অটোগ্লাভ করা ড্রেসগুলো থাকে বা ওদের পার্সোনালি ওয়াশ করা যে ড্রেসগুলো, সেইগুলো আমরা পরে তারপরে গাউন পরে আমরা পেশেন্ট সাইডে গিয়ে কাজ করি। সো ইনফেকশনের ব্যাপারটা আইসিইউতে খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, এবং গ্লাভস ছাড়া আইসিইউর পেশেন্টের কাছে যাওয়াটাই ঠিক না। এটা পেশেন্টের জন্য যতটা রিস্ক, এটা আমাদের জন্য ততটাই। সেজন্য হচ্ছে গ্লাভস, মাস্ক এবং আইসিইউর গাউন পরে তারপরে হচ্ছে পেশেন্ট সাইডে গিয়ে কাজ করতে হবে। আর আইসিইউতে হচ্ছে যদি ইনফেকশনের রেটটা বেড়ে যায়, দেখা গেছে আইসিইউ ক্লোজ করে দিয়ে বা এই পেশেন্টগুলো অন্য জায়গায় শিফট করে পুরো আইসিইউটা হচ্ছে ফগিং করে নেয়, যেন মানে পেশেন্টগুলো খুব দ্রুত রিকভারি করতে পারে। অনেকেই মনে করেন যে আইসিইউতে লাইফ সাপোর্টে গেলে রোগীরা আর কখনোই ফিরে আসে না, বা বেঁচে মানে জীবনের একদম শেষ পর্যায়ে গিয়ে লাইফ সাপোর্টে যায়, মানে তারা লাইফ সাপোর্ট দেওয়া মানে যে এই রোগী আর কখনো ফিরে আসবে না এরকমটা, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। অনেক রোগীরাই কিন্তু লাইফ সাপোর্টে গিয়েও আবার ফিরে আসে। যেমন আমাদের একটা ডিজিজ আছে জিবিএসে কিন্তু রোগীগুলো অনেক দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস লাইফ সাপোর্টে থেকেও কিন্তু আবার রোগীরা সুস্থ হয়ে যায়। আমরা আইসিইউতে যারা কাজ করি তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করি, একটা টিম ওয়ার্ক হয়ে কাজ করি, যেন একটা রোগী সুস্থ হয়ে সে তার পরিবারে ফিরে যেতে পারে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যারা হচ্ছে আইসিইউতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, আশা করি মোটামুটি তারা একটা ধারণা পেয়ে গেছে। আর এর চেয়েও বেশি, একদিনে আসলে এত বেশি বলা যাবে না। এইখানে যে নার্সিংয়ের কাজগুলো আছে, যেমন মাউথ কেয়ার, এই মাউথ কেয়ারটা কীভাবে দিতে হবে, এটা একদম আমাদের কি বলবো, আমাদের নার্সিংয়ে যেরকম লেখা আছে মাউথ কেয়ার ট্রে, ইন্টারন্যাশনালি যে মাউথ কেয়ার ট্রে, এই ট্রেটাই পুরো লাগে একটা রুগীকে মাউথ কেয়ার দিতে। এবং ব্যাক কেয়ার কীভাবে দিতে হবে, পজিশন কীভাবে দিতে হবে, একটা পেশেন্টকে এনজি ফিট কীভাবে দিতে হবে, প্রপার পজিশন, অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে কীভাবে পেশেন্টকে এনজি ফিট দিতে হয়, কীভাবে পেশেন্টের ড্রেসিং করতে হয়, কীভাবে পেশেন্টকে হচ্ছে মাউথ কেয়ার দিতে হয়, এগুলো হচ্ছে একটা আর্ট। এগুলো হচ্ছে দেখে দেখে শিখতে হয়, এগুলো হচ্ছে নিজে করে করে নিজেকে আরও এক্সপার্ট বানাতে হয়। সব কিছু আসলেই বলে হয় না। অনেকেই হয়তো বলবে যে আপু আইসিইউতে কোন ধরনের ভাইবা হবে। এই যে আমি বললাম না, সিরিঞ্জ পাম্প, তারপরে ইনফেকশন পাম্প, এই ড্রপ রেটগুলো, তারপরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে তুমি পেশেন্টকে খাওয়াবা বা কোন পজিশনে খাওয়াবা, বা এই যে স্যালাইনের ব্যাপারগুলো, তুমি তো ওইখানে হিসাব করার সুযোগও পাবা না। একটা পেশেন্ট যখন জীবন মরণের জায়গায় থাকবে, তখন তুমি কিন্তু হিসাব করার সময় পাবা না যে ক্যালকুলেট কলম দিয়া গুণ করে ভাগ করে দিয়ে তারপরে দিই। তোমার এখানে মাথায় এটা মুখস্থ থাকতে হবে যে কত দিতে হবে। এই ড্রাগ ক্যালকুলেশন, তারপরে হচ্ছে মাউথ কেয়ার, ব্যাক কেয়ার, তারপরে হচ্ছে এনজি ফিট, এই জিনিসগুলোই আর কি। হিমোগ্লোবিন কমে গেলে তুমি কি করবা, একটা পেশেন্ট শকে গেছে, তুমি কেমনে বুঝবা, একটা শকের পেশেন্ট আসছে, তুমি তার প্রথমে কি করবা, তুমি একজন নার্স, তোমার কাছে একটা আনকনশিয়াস পেশেন্ট আসছে, তুমি কি করে বুঝবা যে এই রোগীটার কি হয়েছে। তো এইগুলো হচ্ছে তোমার আইকিউ থেকেই বলতে হবে। তো আজকের ভিডিওটা আমি আসলে এত বেশি লং করতে চাচ্ছি না। আশা করি সবাই মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে আইসিইউ সম্পর্কে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।